আমার বাচ্চাকে আমি দেখলাম বা তার বন্ধুদের দেখলাম, আমার বাচ্চা অবশ্য জাপানিজ অ্যানিমে দেখে, কিন্তু তার বন্ধুদের একটা বড় অংশ তারা কোরিয়ান অ্যানিমে দেখে। তো এই অ্যানিমে যে দেখে, আমি খুব অবাক হলাম যে সে কি করে দেখে। কারণ ঢাকাতে আমার বাচ্চাটা বাইরে ছিল, জাপানে ছিল, ও না হয় কিছু ল্যাঙ্গুয়েজ বোঝে, কিন্তু যেই বাচ্চা কখনোই ওইখানে যায়নি, যেই কিশোররা বা যে শিশুরা তারা অ্যানিমে দেখে। ঢাকাতে এখন কিশোরদের মধ্যে অনেক বেশি জনপ্রিয় অনেক দিন ধরে কে পপ। তাহলে কে পপ কেন এত জনপ্রিয় হলো, এবং যেই ভাষা সে চারপাশে শোনে না। যেমন আমাদের এখানে একটা বক্তব্য আছে যে আচ্ছা আমাদের টেলিভিশন খুলে দিয়েছিল আমাদের ছোটোবেলায়, তো বলেছিল সবাই খালি শুধু হিন্দি বলবে, হিন্দি সংস্কৃতি শিখবে, এরকম একটা শঙ্কা ছিল। কিন্তু এইখানে টেলিভিশন খুললেও কোরিয়া দেখা যায় না। এখানে বললেও মানে কেউ যদি উদ্দেশ্যমূলকভাবে যদি ইউটিউবে সার্চ না দেয় অ্যালগোরিদমের হিসাব অনুযায়ী, এইটা কখনোই আমার সাথে সামনে অ্যাপিয়ার হয় না। তাহলে এই শিশুরা কি করে এর সাথে যুক্ত হলো, এইটা আমার একটা বড় আগ্রহের বিষয়। একই সাথে আমি নিজে মুভি দেখতে পছন্দ করি, ফিল্ম দেখতে পছন্দ করি। ফিল্মের কোরিয়ান ফিল্ম একটা পর্যায়ে আমাকে গিয়ে খুবই অ্যাট্রাক্ট করা শুরু করলো। তা আমার কোরিয়ান ফিল্ম দেখা এবং ওদের এইগুলো দেখা, তাও কোরিয়ান ফিল্মের সাবটাইটেলগুলো থাকছে, আমি সেটাকে কমিউনিকেট করতে পারছি। কিন্তু আমি একই সাথে চিন্তা করলাম যে ওই সংস্কৃতিতে তো আমি থাকিনি, তাহলে আমি কি করে ওর সাথে কমিউনিকেট করলাম। তার মানে যে তাহলে এটা সে কী করে করলো, মানে এইটাকে আমি তার সফলতা দেখি। কোরিয়ান মানে ধরেন কে পপ বা কোরিয়ান মানে লিটারেচারে আমরা যে ধরনের বিষয়কে দেখতে পছন্দ করি তার অনেকগুলোকে সে ডিফারেন্টলি পাঠ করছে। যেমন আমরা এখন ওয়েস্টার্নাইজ ফর্মে মাচো ম্যান দেখতে পছন্দ করি, মাচো হিরো, মানে সালমান খান টানদের দেখতে পছন্দ করি। কিন্তু আমাদের শিশুদের কাছে এরা আর ওই পরিমাণ আগ্রহ তৈরি করছেন না, এই যে মাচো থিংস। বেটার তার কাছে এমন এক পুরুষ আবির্ভূত হচ্ছে বা সেই চরিত্রগুলোতে এমন কিছু পুরুষ আবির্ভূত হচ্ছে, তারা অনেক বেশি আমরা যেই অর্থে আমরা যেই ব্যাটাগেরির চিন্তাতে যেভাবে পুরুষকে দেখতে বলি যে আচ্ছা ও তো একটু গার্লি টাইপ, হ্যাঁ, তো আসলে এই পুরুষ ওরকম। তাহলে কি এখনকার যে প্রজন্ম সে কি আসলে মানে তার কাছে যে ল্যাঙ্গুয়েজ, যে সে পুরুষকে দেখার যে ধরন, হিরোকে দেখার যে ধরন, সেই ধরনের ভিতরেও এই সাহিত্য একটা বড় রকমের ধাক্কা দিয়েছে, এবং সে একই সাথে সেটা একটা গ্লোবাল চরিত্র তৈরি করেছে এবং কমিউনিকেশনের সকল মাত্রা কমপ্লিট করছে। অতএব আমি যদি ভাষা নাও জানি তারপরও আমি তার সাথে যুক্ত হই। তাহলে এইটা সে কি করে করলো সেইটা বুঝতে গিয়ে সম্ভবত আমি চঞ্চল আশরাফের কথা শুনিনি। যদি শুনতে পেতাম তাহলে হয়তোবা অনেকগুলো রিপিট হতো না, না হলে দুই একটা কথা রিপিট হয়ে যাবে। যদি রিপিট হয় তাহলে আপনারা কেউ একটু স্যার বা কেউ একজন একটু গলা খাকারি দিয়েন বা বলেন যে শোনা হয়ে গেছে, তাহলে আমার জন্য সুবিধা হবে, ওইটার রিপিট আমি করব না। আমি কোরিয়ান, আপনারা তো অলরেডি মনে হয় চঞ্চল আশরাফ বা অন্যরা বলে দিয়েছেন যে কোরিয়ান সাহিত্যকে আমরা সাহিত্য বলেন, তার ফিল্ম বলেন, এগুলোকে আমরা কিভাবে দেখি, মানে হিস্ট্রিক্যালি বা তার কতগুলো চরিত্র। যেমন ধরেন আমি এটাকে পাঠ করতে গিয়ে আমি দেখলাম যে 45 পর্যন্ত 2010 থেকে 2045 তার উপনিবেশের সময়, তারপরে মানে 1945, মানে 1910 থেকে 1945, 1945-এর পরে সে 1950 থেকে 1953 তার একটা দশা যায়, যেটা কোরিয়ান ট্রমার টাইম বলা হয়। মানে দুই কোরিয়া যুদ্ধ করতে ব্যস্ত হয়ে যায় এবং 1950-এর পরে গিয়ে এই ট্রমাটা লম্বা হতে থাকে তার সমাজে। এবং তার এই দুটো বিষয়ের ভিতরে তার ওইখানে যেহেতু তারা অলমোস্ট কাছাকাছি, যেহেতু এখানে একটা সংস্কৃতি, মানে চায়না একটা বড় সংস্কৃতি, তার যে কাঞ্জি আছে সেইটা জাপানিজরা ব্যবহার করেন, ওনরা ব্যবহার করেন, ওইখানে কোরিয়ানরা সবাই সেটাকে বেসিক ক্যারেক্টার হিসেবে ব্যবহার করে। তো এই ক্যারেক্টারগুলো ওনরা এখনও রেখেছেন, রাখলেও তারা জাপানিজ যে রাইটিং স্টাইল, মানে কাতাকানা এবং মানে হিরাগানা, এই দুটো স্টাইলকে তারা মানে 60s এসে ফেলে দেওয়া শুরু করে এবং কাতাকানা হিরাগানা ফেলে দিয়ে
সে তাদের একটা হাঙ্গুলি একটা প্রসেস আছে যেটা আপনারা সবাই জানেন, মানে এই হাঙ্গুলিকে তারা অ্যাডপ্ট করে। এবং হাঙ্গুলি হচ্ছে ধরেন একটা তাদের আমরা একটা ভার্নাকুলার এক ধরনের ল্যাঙ্গুয়েজ বলতে পারি, যেইটাকে সে সেন্টার করে তার একটা ডিফারেন্স তৈরি করার চেষ্টা করে ল্যাঙ্গুয়েজের ভিতরে। এই ল্যাঙ্গুয়েজের ভিতরে সে একই সাথে ইন্টারন্যাশনাল ওয়ার্ডগুলোকেও যুক্ত করে এবং তার স্টাইলের ভিতরে সে মানে রাইটাররা সবাই, আমরা যদি 60s এবং 70s যে রাইটারদের দেখব তাদের এই প্রবণতার ভিতরে ঢুকতে দেখব বিস্তর। এখন তারা কি করেছে, যেমন আমাদের এখানে আমি যদি এটা তুলনা করি, আপনারা হয়তো রাগ করতে পারেন, আমাদের এখানে খুব কান্নাকাটি আছে কলোনি নিয়ে, আমাদের যা কিছুই হয়, আচ্ছা এটা কি কলোনি হয়ে গেল, এখন কি আমার ডিকলোনাইজড হয়ে যেতে হবে, ডিকলোনাইজড হয়ে যেতে হলে কি আমাকে আসলে পিছনে ফেরত যেতে হবে, আমি কি এখন মোগল সময় যাব, আচ্ছা মোগল সময় গেলে মুসলমান হয়ে যাবে, তাহলে কি আমি ঘুরে টুরে সেই সেন পালদের সময় চলে যাব, এরকম করে এক ধরনের অদ্ভুতরই ডিকলোনাইজেশনে কান্নাকাটিও আমাদের এখানে ব্যাপক, যারা মানে ক্রিটিক্যাল থিওরিজে করছেন, ট্রাই করছেন বা অনেকে সেটাই সেইভাবে বুঝছেন। এই বোঝাপড়াটাকেও আমার খুবই যন্ত্রণাকর মনে হয়। এই কারণে আমার কাছে মনে হয় কোরিয়ার সাংস্কৃতিক লড়াই এবং তার নিজেকে এস্টাবলিশ করা সারা দুনিয়ার সামনে, এইটা একটা দারুণ ঘটনা। এবং এই পার্টটা যদি আমি তার লিটারেচারকে ধরে না দেই তাহলে আমি তার ফিল্মে বুঝবো না, যেমন আমি বুঝি না, এবং তার ফিল্মকে না এবং তার অ্যানিমে বুঝতে হবে, তার আপনার ওয়েবটন বুঝতে হবে, মানে অ্যানিমের একটা বড় অংশই হচ্ছে ওয়েবটনের। আর ওয়েবটনকে আমি কী করে বুঝবো, ওয়েবটনের ল্যাঙ্গুয়েজ কী করে হলো এবং সেই ল্যাঙ্গুয়েজ কী করে কমিউনিকেটিভ হয়ে উঠলো সবার কাছে, সেই ভঙ্গিটা আমার বুঝতে হবে। তাহলে এই ঘটনাগুলো কি করে ঘটলো, আমি মানে আমার এই মোটা কাগজ দেখে ভয় পাই না যে আমি অনেক সময় নিব, আমি খুব দ্রুত শেষ করার চেষ্টা করছি কথা। সেটা হচ্ছে যে যেমন ধরেন যে সাংস্কৃতিক লড়াইয়ের আমি একটা প্রেক্ষাপট বললাম, কিন্তু সেই প্রেক্ষাপটে তার জাপান বিদ্বেষ যে খুবই উন্মূল, তার লেখার ভিতরে আপনি জাতীয়তাবাদী লেখা 45 পর্যন্ত আপনি যে লেখা দেখবেন, সেই লেখা যখন তার ভার্নাকুলার আর্টের সাথে যুক্ত হয়ে নিজের একটি আইডেন্টিটির ঢঙে যুক্ত হতে চেয়েছে, কিন্তু 60s এসে সে আর সেই আইডেন্টিটির রাজনীতি করতে আর বসেনি। সেই রাজনীতি দেখবেন যে এখানে পাঠ হয়েছে কিছুক্ষণ আগে, মানে আমি অবশ্য সাউথ কোরিয়াকে কনসেন্ট্রেট করছি, কোনোভাবেই নর্থ কোরিয়াকে না, যদিও বান্দির কথা বলা হয়েছে, বান্দির আমিও খুব অ্যাপ্রিসিয়েট করতে চাই যে এসে দারুণ, মানে উজান যদি অনুবাদ না করতো মনে হয় বান্দি আমার পড়া হতো না। তো এটা একটা দারুণ কাজ, কিন্তু আমি উত্তর কোরিয়া নিয়ে কথা বলছি না, বা উত্তর কোরিয়াতে কী হচ্ছে সেটা নিয়ে আমি কথা বলছি না, কারণ উত্তর কোরিয়াকে পাঠ করা যাচ্ছে না, একটা গল্প পড়ে উত্তর কোরিয়াকে পাঠ করা খুব মুশকিল। বরঞ্চ আমি দক্ষিণ কোরিয়া নিয়েই কথা বলছি, যেই দক্ষিণ কোরিয়াতে এখন নোবেল যাচ্ছে, যেই দক্ষিণ কোরিয়া এখন পাঠ হচ্ছে, যেই দক্ষিণ কোরিয়াকে এখন সকল মানুষ ফলো করছে, এবং আমাদের বাচ্চারা দক্ষিণ কোরিয়ার অ্যানিমে এবং ইসের ফ্যান হচ্ছে। তাহলে সেই ফ্যানের মানে এটা কি, এবং সেইখানে বৈশ্বিক অনুভূতিটা কি করে তৈরি করা হলো, তার মানে হচ্ছে কি আপনারা দেখবেন যে আমি আসলে মানে যেহেতু আমার আগের বক্তা অনেকগুলো কবিতার বর্ণনা দিয়েছেন এবং কবিতাতে অনুভূতিগুলোকে দেখিয়েছেন, আমি আর ওইখানে যাব না, কিন্তু এরা যেটা করেছে, মানে আমি আর ওই কবিতাগুলো পড়তে যাব না, মানে অলরেডি উনি পড়েছেন বলে আমি অনেকগুলোই এড়িয়ে যাব। শুধু আমি বলছি যে অনুভূতিতে আপনি দেখবেন যে আমরা যে মানবতাবাদ, হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডের যে কথা বলি, আমরা যেই সিম্বলগুলোকে ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্ট করা হয়েছে, এবং এনলাইটেনমেন্টের মধ্যে থেকে ইউরোপ যেই সিম্বল এবং ফিলগুলোকে মানে সেমিউটিক্স তৈরি হয়েছে, যার মানে তার আইকন তৈরি হয়েছে, যা সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে, যেই কারণে আমি কমিউনিকেট করি, কারণ আমি ওইটাকে বুঝতে পারি। সে কী করেছে, এই জায়গাগুলোকে সে অ্যাডপ্ট করেছে। তার মানে হচ্ছে কি সে তার নিজের একটা প্রসেসের ভিতরে যেমন ঢুকেছে, তার নিজের একটি মানে ভাষার কাছে যাওয়া এবং বর্ণনা করা, এবং তার যে এতদিনকার লেখার কৌশল, সেই কৌশলের কাছে গিয়েছে। আবার সে সিম্বলগুলো প্রত্যেকটাই সে মানে বৈশ্বিক সিম্বল নিয়েছে। তার মানে হচ্ছে কোডগুলো, মানে আমরা এটাকে বলা হচ্ছে যে ভাষার ভিতরে সে কতগুলো ধরেন
কোড তৈরি করেছে। এই কোডগুলোকে সে চেঞ্জিং কোডের ভিতরে নিয়েছে, মানে কখনো কখনো সে কোডকে চেঞ্জ করেছে। যেমন আমি প্রথমেই বলতে চাইলাম যে পুরুষের যে ধারণা এবং হিরোর ধারণাকে এই ট্রান্সফার করেছে এবং ট্রান্সফর্ম করেছে। এই ট্রান্সফরমেশনের ভিতরে সে যেটা করেছে যে ওয়েস্টের মিউজিক সে করছে, সেম রিদম করছে, সেম প্যাটার্ন যাচ্ছে, কিন্তু তার পরিবেশনা এবং তার বলার ধরন এবং তার লিরিক্সের ভিতরে সে তার লোকায়ত বিষয়কে যুক্ত করছে। এবং তার যেমন ধরেন এইটাকে আর কি বলা হচ্ছে, এইভাবে অনেকেই বলছেন যে কতগুলো কালেকটিভ মেমোরিজ আছে। কালেকটিভ মেমোরিজকে ইন্ডিভিজুয়ালের যে ট্রমা, সেই ট্রমার সাথে কালেকটিভ মেমোরিজকে মার্চ করা হয়েছে। অতএব তার উপন্যাসে সে ঢুকছে, এই ট্রমা নিয়ে সে ঢুকছে, যেই ট্রমাটা একটা কালেকটিভ মেমোরিজকে রিকল করাচ্ছে এবং যেইটা তার গল্পকে আমার পাঠ করতে আমারও গল্প বা আমার উপন্যাস বা আমারও কবিতা হয়ে উঠছে। অতএব এর ভিতরেই তার প্রতিরোধ আছে। এই প্রতিরোধ সে বলছে না যে আমি এখন লড়াই করতে নামছি বা আমি এই ঘটনাটা ঘটাচ্ছি, কিন্তু তার যে একটা নিজস্ব চরিত্র সে নির্মাণ করছে, যেই চরিত্র থেকে সে জাপানিজ থেকে আলাদা হচ্ছে। সে মাঙ্গা, কোরিয়ান মাঙ্গা হচ্ছে, সে জাপানিজ মাঙ্গা সারা পৃথিবীতে বিখ্যাত হয়েছে এই মানে গ্রাফিক্যাল আর্টের ফর্মটা, কিন্তু এরা কি করেছে, সে মাঙ্গাকে সে নিজের ভাষাতে নিয়ে গেছে, ট্রান্সফার করে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ করেছে। এবং তার ওয়েবটোনে সে এমনভাবেই ওয়েবটোন করেছে যে বাচ্চারা আপনার মানে আমার ফোনটা ভার্টিক্যাল, আমি আমি ড্র্যাগ করলে উপর থেকে আমি আস্তে 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 নিচের দিকে পড়ে যেতে পারি। সে যে এই একদম মানে আমরা যেটা দেখি যে ব্রুনো লাতুর যেভাবে বলেন যে ধরেন যে এজেন্সি, মানুষের এজেন্সি আসলে কন্ট্রোলড হয় আসলে তার সামনে যে প্রযুক্তি আছে। মানে সে বলেন যে কম্পিউটার নির্ধারণ করেন নাই যে আমার সামনে কম্পিউটার, মানে আমি নির্ধারণ করি কেমনে থাকবে, আমি বরং যে নিজেকে নির্ধারণ করছি কম্পিউটার কেমন আছে, আমি কেমনে বসবো। তার মানে অবজেক্টের যে এজেন্সি তৈরি হচ্ছে এবং সেই এজেন্সি আমার উপরে যে কন্ট্রোলটা তৈরি করছে, সেই বিষয়টা আসলে আমরা দেখতে পাবো এই ওয়েবটোনের ভিতরে। আমি ওয়েবটোন একটা বড় রকমের প্রতিরোধ মনে করি এবং কালচারাল লড়াইয়ে সে এই বৈশ্বিক অনুভূতিকে সম্পর্ক নিয়ে এবং মেকানিজমকে সাথে নিয়ে সেইটা করতে পেরেছে। যেই কারণে আমরা দেখব যে অনেকগুলো মানে আপনার কোরিয়ান ইসের আপনার অনেকগুলো মানে কি বলা যেতে পারে যে মানে অনেকগুলো ফর্ম, মানে যেটাকে আমরা হাইব্রিড ন্যারেটিভস ফর্ম বলছি, ইমার্জিং হাইব্রিড ন্যারেটিভ ফর্ম। এই হাইব্রিড ন্যারেটিভ ফর্মের ক্ষেত্রে যেমন ধরেন আমি বেশ কিছু ওয়েবটোনের কথা বলতে চাই, যেমন এ গুড ডে টু বি এ ডগ। হ্যাঁ, এই ওয়েবটোনটা আপনার এনিমে হলো, এইটা হচ্ছে টেলিভিশন ড্রামা হলো, এইটা গ্রাফিক্যাল নভেল হলো, এবং এই প্রত্যেকটাই শুধু কোরিয়ানদের জন্য না, সারা পৃথিবীর মানে মানুষের জন্য, সারা পৃথিবীর কৃষক মানে কিশোর এবং যারা এই ধরনের জিনিস পড়তে পছন্দ করে, যেটা কমিউনিকেটিভ, সেইটা তার জন্য খুবই এন্টারটেইনিং হয়ে উঠলো। একই সাথে সে নিজের সেলফকে, মানে একটা বাংলাদেশি বাচ্চা বা একটা বাংলাদেশি যুবক তার সেলফকে ওর ভিতরে খুঁজে পাচ্ছে। এই যে কমিউনিকেশন করার প্রসেস, এইটা আসলে অসাধারণভাবে আপনার এই মানে ওয়েবটোন করেছে। যেমন ধরেন আমি একটা মানে সোশ্যাল হায়ারার্কি এবং কর্পোরেট ডমিনেন্সের অ্যাগেনস্টে, যেমন ধরেন সে বলছে একটা হচ্ছে যে ইতাওয়ান ক্লাস হচ্ছে ওরকম একটা টেলিভিশন ড্রামা বা এক ধরনের ওয়েবটোন, যে ওয়েবটোন আসলে কর্পোরেট কংলোমারিটের বিরুদ্ধে যে ধরনের নর্মস আছে সেই নর্মসকে সে ভেঙে দিয়ে সে রিভার্স টোন তৈরি করছে। যেমন ধরেন যে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে বডি নিয়ে, যেমন ওর একটা আছে যে লুকিজম, এগুলো সব ইংরেজি নাম আমি বলছি, কারণ আমি খুবই দুঃখিত যদি কেউ কোরিয়ান ভালো জানেন, আমার উচ্চারণ একেবারেই ঠিকঠাক না, আমি মানে ইংরেজি পড়ে বুঝি, মানে কোরিয়ান আমি পড়তে পারি না, এইটা আমার খুবই মানে দুর্ভাগ্যের, এই জন্য মাফ করবেন। লুকিজমে মানে পার্ক তানজু মানে সে দেখাচ্ছে যে দুটো ক্যারেক্টারের কোনোটাই আসলে দুজনই হিরো,
এই দুইজন হিরো একজনও দেখতে সুন্দর না, যেই অর্থে সুন্দর স্মার্ট ব্যাটা হিরো বলতে আমরা যেটা বুঝি, যেটা ওয়েস্ট যে হিরো, যেমন সুপারম্যান বাই, সে মানে ড্রেস পরলেও তার উপর থেকে মাসেলগুলো দেখা যায়, মানে তার ভিজিবল হয়। কিন্তু এই মাসেল কোনোভাবেই আমরা এই লুকিজমের দুই ক্যারেক্টারের মধ্যে দেখি না, কিন্তু এই সুপার হিরো প্রত্যেককে কানেক্টেড করে। অতএব এই যে নর্মসকে ভাঙা এবং নর্মসকে রিপ্রডিউস করা, এইটা যদি ওয়েবটন না করতো, এটা যদি তার লিটারেচারের ভিতরে এই চরিত্রগুলোর, যেমন ধরেন যে সে অনেক বেশি, মানে অনেকগুলো আমরা দেখব যে আপনার লিটারেচারের মধ্যে কিছুক্ষণ আগে কবিতায় ওইগুলো দেখানো হয়েছে, যে যেমন ধরেন এক ধরনের এক্সিস্টেন্সিয়াল থিংস, এক ধরনের ভাষার ক্লারিটির ভিতর থেকে, যেমন উনি একটা হোয়াইটকে ব্যাখ্যা করলেন, যে হোয়াইটকে একটা কবিতার ভিতরে কীভাবে দেখানো হচ্ছে। এগুলো হচ্ছে কি আমরা দেখব যে ওই নর্মস এবং মানে সেমিওটিক্সের ওই ছোটো ছোটো আইকনগুলোকে সে ভেঙে ফেলছে, ভেঙে সে আসলে ডিফারেন্ট চিন্তা করা যে যায়, যেটা আমরা তাদের একাডেমিক অ্যাওয়ার্ড, লাস্ট একাডেমিক অ্যাওয়ার্ড পাওয়া মুভিতেও দেখব, যে আসলে মানে সোসাইটির ভিতরে মানে কি ধরনের ডিফারেন্স আছে, ক্লাস আছে, এবং এই ক্লাসকে কি করে চ্যালেঞ্জ করতে হয়, এবং তার লড়াইটা কোথায় কোথায় থাকে, এই লড়াইটাকে কি করে কমিউনিকেটিভ করে তুলতে হয়, এবং যেই কারণে সে হাঙ্গুলাকে খুবই মুনশিয়ানার সাথে ব্যবহার করেছে। যদিও হাঙ্গুলা আমি পড়তে পারি না, কিন্তু হাঙ্গুলার ভেতর থেকে সে তার নিজের বর্ণমালা এস্টাবলিশ করেছে, যেইটা জাপানিজ দীর্ঘদিনের মানে হিরাগানাকে রিপ্লেস করে দিয়েছে, এবং হিরাগানা কাতাকানা তারা ফেলে দিয়েছে, শুধুমাত্র কাঞ্জিকেই তারা রেখেছে, যেটা জাপানিজরাও তাদের কাঞ্জিকে রাখতে হয়েছে, চাইনিজ কাঞ্জিকে। আর আরেকটা হচ্ছে আপনার ধরেন ডাইস, দ্য কিউব দ্যাট চেঞ্জ এভরিথিং, এটা হচ্ছে আরেকটা, যেটা আইডেন্টিটি এবং ডেস্টিনির নিয়ে মানে যেই অ্যানিমেটা তৈরি হয়েছে। এরকম করে আমি আসলে বলতে চাইলাম যেটা আসলে অন্য আপনারা তো এতক্ষণ মুভির মানে কবিতার কথা শুনছেন, গল্পের কথা শুনছেন, এই জন্য আমি গল্প বা কবিতার উদাহরণে যাচ্ছি না, আমি বারবারই ওয়েবটোনের কাছে যাচ্ছি। এবং আমরা বলতে পারি বা আমরা দেখি যে এই মুহূর্তে সারা পৃথিবীতে ওয়েবটোন লিটারেচারের ক্ষেত্রে কোরিয়া এখন পায়োনিয়ার। আমরা যদি এই ল্যাঙ্গুয়েজকে বুঝতে না পারি, বা এই ল্যাঙ্গুয়েজকে এবং এই ল্যাঙ্গুয়েজের প্রতিরোধী ব্যবস্থাকে যদি বুঝতে না পারি, আমাদের সোসাইটির ভিতরে যে নরমেটিভিটি আছে, এই নরমেটিভিটিকে যদি আমি চ্যালেঞ্জ করতে না শিখি, আসলে ওই কবে ইংরেজ কি করে গেছে এবং আমি তাকে কিভাবে কপি করছি, এইগুলো এই জাবর কাটতে কাটতেই আমাদের দিন শেষ হয়ে যাবে। আমাদের সম্ভবত শেখা দরকার যে এই জাবর কাটার চেয়েও নতুন পথ বাতলানোর, নতুন পথ খোঁজা। এবং আমি আমার জায়গা থেকে, যেহেতু আমি একেবারেই আর্কিওলজি এবং হেরিটেজকে বুঝতে চাই, এবং যেই হেরিটেজ এবং আর্কিওলজি কোনোভাবেই মৃত মানুষের না, আমাদের দেশের যে ইতিহাস হয় সেটা মৃত মানুষের গল্প, যার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লেখালেখি করছি। ইতিহাস কোনো মৃত মানুষের গল্প না, ইতিহাস হচ্ছে বর্তমানের গল্প। বর্তমানকে বোঝার জন্য ওই মানুষগুলোকে দরকার হয়। সো সেই দরকারটা কেন পড়ে, এবং সেই বোঝাপড়া যদি আমাদের লেখকরা কোরিয়ার লেখকদের ভিতর থেকে বুঝতে চান, তার উপন্যাসের ভিতর থেকে বুঝতে চান, তার কবিতার ভিতর থেকে বুঝতে চান, আপনি তার ভার্নাকুলার প্রত্যেকটা অ্যাপ্রোচকে দেখবেন। আপনারা আমাদের দেশে বহুদিন ধরে ডিভাইডেশন হচ্ছে, সাধু ভাষা, চলিত ভাষা, অমুক ভাষা, তমুক ভাষা, মানে আমরা অনেক এবং আবার সেইটাকে ভাঙতে গিয়ে উদ্ভট বিষয়ের ভিতরেও আমরা ঢুকছি। কিন্তু সেইটাকে কি করে ভাঙতে হবে, বা আমরা আমার দেশের যতগুলো ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ আছে তাকে কি করে আমি ঢুকাবো বা ব্যবহার করব, সেইটা সম্ভবত আমাদের এখানে একটা লোকের কথা এই মুহূর্তে মনে পড়ছে, তার নাম অমিতাভ ঘোষ। অমিতাভ ঘোষকে যদি আমরা পড়ি, আমি দেখব যে ইংরেজি লেখার উপন্যাসের ভিতরে কি করে উনি সুন্দরবন, খুলনা, সাতক্ষীরার ভাষাকে ঢুকিয়ে দিচ্ছেন, পাঞ্চ করছেন। সে খুব সুন্দর করে তার আইকনগুলোকে পাঞ্চ করছেন এবং সে আইকনগুলোকে ব্যবহার করছেন, এবং যেটা ওয়ার্ল্ড ওয়াইড সেল হচ্ছে। এবং একটা লোকেরও পড়তে সমস্যা হচ্ছে না যে আচ্ছা ওই শব্দটা সুন্দরবন অঞ্চলের বা সাতক্ষীরার আমি পড়তে পারছি না। এরকম ঘটনা এখন পর্যন্ত সম্ভবত ঘটে নাই। তো আমি এই জন্য বলি যে কোরিয়ান লিটারেচারকে যদি আমি এই শার্পনেসের জায়গা থেকে দেখতে পারি, তাহলে মনে হয় আমরা আমাদের সাহিত্যেরও একটা
যেহেতু আমাদের দেশে কিছুই হচ্ছে না, আপনারা রাগ করতে পারেন, পেন্টিং হচ্ছে না, কেউ ছবি আঁকছেন অনেক দিন ধরে হচ্ছে না, আমাদের এখানে চলচ্চিত্র হচ্ছে না, আমাদের এখানে সাহিত্য টিম টিম করে হচ্ছে, কারো সাথে কারো কোনো সম্পর্ক নাই, চিন্তার সম্পর্ক নাই, একটা চিন্তা আরেকটা চিন্তাকে ধাওয়া করছে না, এবং এই চিন্তাগুলোকে সম্পৃক্ত করার বিস্তর ব্যর্থতা আমাদের। কিন্তু কোরিয়ান সাহিত্যে দেখবেন, কোরিয়ান সাহিত্যকে ফলো করতে পারছে কোরিয়ান চলচ্চিত্র, কোরিয়ান এনিমিকে ফলো করতে পারছে কোরিয়ান চলচ্চিত্র, কোরিয়ান ওয়েবটনকে ফলো করতে পারছে তার টিভি সিরিয়াল, ফিল্ম এবং উপন্যাস। সো এইটা যদি আমরা বুঝতে পারি এই লড়াইটাকে এবং চরিত্রকে, তাহলে সম্ভবত আমরা আমাদের পথও খুঁজে পাবো। এটা শেখার জায়গা থেকে আমার কাছে মনে হয়। একটু বেশি হয়তো বলে ফেললাম, বলতে পারেন আপনি কি লেখেন, আমি কিছুই লেখি না, আমি পড়ি। আপনি বলতে পারেন আপনি কি সিনেমা বানান, আমি সিনেমা বানাই না, দেখি। আপনি যদি এবং কেমনে দেখতে হয় তা পড়ি, সাহিত্য কেমনে পড়তে হয় ওইটা পড়ি, সাহিত্যও পড়ি ওইটাও পড়ি, মানে এবং ওইটা আমার চিন্তার জায়গা। আর উজানকে অনেক ধন্যবাদ, আমার মতো একজন এলিয়ানকে এখানে ডেকে কথা বলতে দিয়েছে, যার নামের আগে পিছনে কোথাও সাহিত্য নাই। আমাদের দেশে সাধারণত আর্কিওলজি করলেই মনে করে যে খুঁড়ে টুড়ে কিছু একটা বের করবে এবং কোনো মরা মানুষের গল্প বলবে। আমার এখন পর্যন্ত যত লেখালেখি, আমরা কোথাও মরা মানুষের গল্প বলিনি, এবং চেষ্টা করছি যেন মরা মানুষের গল্প আর বলা না হয়। আমাদের ইতিহাসে, দেশটা ইতিহাসের মানে অসভ্যতায় ভারাক্রান্ত হয়ে আছি। আমাদের যে ইতিহাস পড়ানো হচ্ছে, এখনও পর্যন্ত এই দেশটা অদ্ভুতরে আচরণ করছে। এখনও যে জুলাই আন্দোলন হলো, তার যে ইতিহাস বানানো হচ্ছে সেটাও টপ ডাউন, সেটাও ওই 2-3 জন হিরো লাগবে, সেটা যেন হেটারোজেনিটির ভিতর থেকে দেখা যায় না, সেটা কালেকটিভিটি তৈরি করতে পারে না। এখনও যেন আমাদের ইতিহাস ঐতিহ্যের ভিতরে শুধু হিরো হিরো খুঁজে বের করতে হবে। এই পাগলামি আমাদের বন্ধ করতে হবে, তাহলে মনে হয় দেশটা অন্যরকম হবে। দেশের যে হেটারোজেনিটিক ভয়েসকে, হেটারোজেনিটিকে, সেলফকে, আপনার নিজের সেলফ এবং হেটারোজেনাস সেলফ, অনেকগুলো সেলফ আছে, এই সেলফগুলোকে খোঁজার চেষ্টা করেন, বানানোর চেষ্টা করি। যদি আমরা, মনে হয় আমরা একটা অন্য বাংলাদেশ করতে পারবো। কোরিয়া যেটা পেরেছে, এবং কোরিয়ার সাহিত্য মানে আবার এই নোবেল পর্যন্ত গেছে, নোবেল পর্যন্ত গেলেই যে কোরিয়ার সাহিত্য বিশাল হয়ে গেছে আমি তা মনে করি না। কিন্তু কোরিয়ার সাহিত্য প্রত্যেকটার সাথে একটা কানেক্টিভিটি তৈরি করেছে, এবং একটি কালেকটিভ ভয়েস সে তৈরি করতে পেরেছে। এই কালেকটিভিটি তাকে সকল সেক্টরে আজকে তার নিজের ভাষায় লেখার পরেও গ্লোবাল হতে পারছে। এই গ্লোবাল হওয়াটা খুবই জরুরি। এর পিছনে শুধু কৈকার বিরাট, আপনারা হয়তো বলতে পারেন কৈকা নামে একটা প্রতিষ্ঠান আছে, তারা অনেক তাদের সাংস্কৃতিক হিসেবে অনেক টাকা ঢালছে, অনেক টাকা তো রাশিয়ানরাও একসময় ঢেলেছিল, ইউএসএসআর কতটা রাশিয়ান হয়েছে এখানে। বা ধরেন জাপানিজরা তো জাইকার জন্য অনেক পয়সা ঢেলেছে কালচারাল উইংয়ে, কতটা এগিয়েছে, আগায়নি। কিন্তু অতএব কালচারের নিজের যদি সক্ষমতা না থাকে, নিজে যদি সক্ষমতা তৈরি না করতে পারে, কেউ ঠেলেও, আপনি খয়রাতি সাহায্য দিয়ে ঠেলে বেশি দূর নিতে পারবেন না। সো এইটা হচ্ছে আমার বোঝাপড়া, এতটুকু আমি বললাম। যদি বেয়াদবি করে থাকি মাফ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।